শুভ সন্ধ্যা। খুলনা24.com আয়োজিত আজকের বিশেষ লাইভ টক শো রক্তিম জুলাইয়ের কণ্ঠস্বর এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজ আমরা ফিরে তাকাবো ইতিহাসের এক রক্তঝরা অধ্যায়ে। 24শে জুলাই অভ্যুত্থানে যশোরের প্রতিরোধ ও সংগ্রাম, ছাত্র জনতার অদম্য আত্মত্যাগ আর বীরত্বগাথার গল্প শুনতে আজ আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে আমাদের অনলাইনে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সাবেক সমন্বয়ক জনাব মারুফ হাসান সুকর্ণ। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন আসসালামু আলাইকুম। যশোর জেলার সাবেক সমন্বয়ক জনাব মারুফ হাসান সুকর্ণ। মারুফ, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ উম, জনাব তরিকুল ইসলাম সাহেব আপনাকে আর আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ মারুফ, আমিও খুব ভালো আছি এবং আমাদের যারা দর্শক আছেন সকলেই আশা করি ভালো আছেন। সকলেই আমাদেরকে শুনছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে স্ক্যান নাও একটি বারকোড দেওয়া আছে, এখানে আপনারা স্ক্যান করেও আপনারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন, অথবা আমাদের যিনি আজকের অতিথি আছেন তাকেও আপনারা প্রশ্ন করার জন্য আপনারা ইনবক্স করতে পারেন। আপনাদের ইনবক্স পেলে আমরা আপনাদের সাথে আমাদের টিম যোগাযোগ করে আপনাকে আমরা আমাদের লাইভে যুক্ত করব। তো আমরা আর বেশি দেরি না করে সরাসরি আলোচনা চলে যাব। যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যুক্ত আছেন অলরেডি মারুফ হাসান সুকর্ণ, যিনি যশোর জেলার সমন্বয়ক ছিলেন। আমরা তার এতটুকু পরিচয় জি, আপনাদের শুরু করতে পারেন। সামনে তুলে ধরেছি, কিন্তু তার পুরো পরিচয়টি আমি তার মুখ থেকে শুনতে শুনতে যাচ্ছি। আমাদের দর্শকরা তার সম্পূর্ণ পরিচয়টি জানুক। মারুফ, আপনি। মারুফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ তরিকুল ইসলাম সাহেব। আমি আম, মারুফ হাসান সুকর্ণ। আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি এবং কুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছি। আর খাতা কেমিস্ট্রি। আমি যশোর জেলায় থাকি এবং যশোর জেলারই সন্তান। আজকে জুলাইয়ের আজকের এই আয়োজনে একটা শুরুতেই একটা কথা না বললেই নয়। আমাদের পার্শ্ব দেশ ভারতে আহ, এই জুলাই, চলমান জুলাই একটা আহ, একজন ছাত্রের যেন প্রাণ বিকলে না যায় বা অকালে যায় আর কি, একজন ছাত্রের সাথেও যেন ইনজাস্টিস না হয়, এটাই আমাদের চাই। যাই হোক, ধন্যবাদ তরিকুল সাহেব আহ, আপনাকে আমার পরিচয় দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ মারুফ আপনাকে। আমরা সরাসরি আলোচনায় চলে যাই, যাতে আমাদের দর্শকরা আমাদের সাথে মুখিয়ে আছে আমাদের কথা শোনার জন্য। আমাদের যশোর জেলায় আসলে 24-এর আন্দোলনে কি ভূমিকা রেখেছিল আমরা আপনার মাধ্যমে সারা দেশবাসীকে সেটা জানাবো। তো 24শে জুলাই আন্দোলনে যশোরের যে আন্দোলনটা, এটা আসলে কিভাবে শুরু হয়েছিল, এটা আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। যশোর জেলাটা আসলে কিভাবে শুরু করেছিল, এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল? প্রশ্নটা পুরোটা শোনা যায়নি, নেটওয়ার্কের প্রবলেম সম্ভবত। আরেকবার একটু প্রশ্নটা করলে সুবিধা হতো। আহ, বলছি যে 24শে জুলাই আন্দোলনে আমাদের যে জুলাই অভ্যুত্থানে যশোর
যারা ছাত্র আন্দোলন হয়েছিল, যেটি যশোরের ছাত্র আন্দোলনের মূল শুরুটা আসলে কিভাবে হয়েছিল? ধন্যবাদ। আসলে আমাদের যশোর জেলায় কিন্তু জুলাইয়ে একটা সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ আন্দোলনই মোটামুটি হয়েছে। তো নিছক দুইটা বড় বড় অঘটন ছিল আর কি। একটা হচ্ছে 28 জুলাই, ওই দিন পুলিশ আমাদের একদম নিরপরাধ নিরীহ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে। এবং আরেকদিন হচ্ছে আমাদের 5ই আগস্ট, অর্থাৎ 36শে জুলাই, যেদিন আহ স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করে। ওই দিন আমাদের যশোরের 5 তারকা হোটেল জাভেদ ইন্টারন্যাশনাল একটা ভয়াবহ অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটে, 50+ মানুষ সেখানে পুড়ে মারা যায়। এটা আমাদের যশোরের সবচাইতে মানে আহ, করুণ 2 দিন আর কি। যাই হোক, জুলাইয়ের শুরুটা হয়েছে তো বাংলাদেশে কেন্দ্রীয় ভাবে জুলাই শুরু হয়েছে কিন্তু 1লা জুলাই থেকে। কিন্তু জেলা ভিত্তিক আন্দোলনগুলো মানে স্প্রিড হতে বা ছড়াতে একটু সময় লেগেছে। তো তবুও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদম জুলাইয়ের শুরুর দিকেই তারা ক্যাম্পাসের মেইন গেট ব্লক করে আন্দোলন শুরু করে। এবং প্রথম যেদিন বাংলা ব্লকেট কর্মসূচি ছিল, তারা শহরে এসে পালবাড়ি মোড়ে ভাস্কর্য বোর্ড বলা হয় আর কি, নতুন খয়েরতলা ভাস্কর্য মোড়, সেখানে একটা ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এবং শহরের MM কলেজ, সিটি কলেজ, রাজ্জাক কলেজ, মহিলা কলেজ সহ বিভিন্ন মানে শহরের কলেজগুলোর অসংখ্য শিক্ষার্থীও তাদের সাথে সংহতি প্রকাশ করে আন্দোলন শুরু করে আর কি মূলত। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে আন্দোলনে যুক্ত হয়েছি মূলত 17 জুলাই থেকে। তো এর পূর্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এক ঝাঁক শিক্ষার্থী শহরে এসে তারা প্রতিদিন আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতো চাষড়া মোড়ে। এবং শহরের MM কলেজের অনেক শিক্ষার্থী তাদের সাথে নেতৃত্বে যুক্ত হয়ে একটা বৃহৎ আন্দোলন সংঘটিত হয়েছিল যশোরে। সেটা আমরা সবচাইতে বেশি লোক সমাগম হয়েছে 27 জুলাই, 28 জুলাই থেকে একদম 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই আন্দোলন হয়েছে আর কি। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে প্রথম থেকেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত ছিল। তারা প্রথম থেকেই তাদের ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলন শুরু করে এবং সেটি এক পর্যায়ে এটা যশোর শহরেও চলে আসে। এবং আমরা জানি যে যশোর শহরের একটি মুখ বলা যায় পালবাড়ি, সেখানে আন্দোলনটি আরো জোরদার হয়। তো আন্দোলন সফল করতে সাধারণ মানুষ এবং যারা পেশাজীবীরা আছেন, তারা আপনাদের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন? যে এটা একটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আন্দোলনে পেশাজীবী মানুষ বা মানে গার্ডিয়ান যারা আমাদের বা আদার্স কর্মক্ষেত্রের যারা আছেন তারা আমাদেরকে কিভাবে সাপোর্ট করেছেন। প্রথম দিকে কিন্তু বাংলা ব্লকেট কর্মসূচি, এরপরে আহ, প্রথম দিককার কর্মসূচিগুলোতে কিন্তু মানুষ সরাসরি ইনভলভ হয়নি, শুধু শিক্ষার্থীরাই অংশগ্রহণ করেছিল। কিন্তু বিশেষ করে 28 জুলাই, 29 জুলাই যে নৃশংসতা চলেছে যশোরেও, সেম যে 28 জুলাই পর্যন্ত শুধু শিক্ষার্থীরাই আসতো আন্দোলনে মূলত। কিন্তু 28 জুলাইয়ের পর দিন থেকে ঠিক 29 জুলাই থেকেই মানে একদম যশোর শহরের সর্বস্তরের মানুষ, মূলত আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো, তারা প্রথমে সংহতি প্রকাশ করলো। বিরোধী দলীয় রাজনৈতিক মানে যারা দলগুলো রয়েছে তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে সুশীল সমাজের ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাংবাদিক সমিতি সকলেই মোটামুটি 29 তারিখ থেকে আমাদের সাথে একদম সরাসরি সম্পৃক্ত হয়েছে। বিশেষ করে 2 তারিখ, 3 তারিখের যশোরের মিছিল গুলো দেখলে বোঝা যায় যে এত স্টুডেন্ট তো আসলে একটা শহরে সম্ভব না। সাধারণ মানুষের সংখ্যায় 2 তারিখে, 3 তারিখে আমার স্পষ্ট মনে আছে যে 3রা আগস্ট, আমি 34শে জুলাই আর কি, ওই দিন আমাদের মিছিল পালবাড়ি থেকে দড়াটানা পর্যন্ত টোটাল এই যে 2.5-3 কিলোমিটার দূরত্ব পুরোটা জুড়েই মানুষই ছিলেন শুধু আর কি। এবং ঝুম বৃষ্টি উপেক্ষা করে এই যে হাজার 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 মানুষের উপস্থিতি। এবং ওই দিন আমাদের আন্দোলনে
গার্ডিয়ানরা আমাদের সাথে একদম স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছেন, তারা বক্তব্য দিয়েছেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। তো ওই ঝুম বৃষ্টির ওই দিন দেখা গিয়েছে যে যশোরের সর্বস্তরের মানুষ এই গণ অভ্যুত্থানের সাথে, এই স্বৈরাচারী হাসিনার ওই কর্মকাণ্ডের বিরুদ্ধে যে বাংলাদেশের আপামর জনগণের মতামত তৈরি হয়েছিল, এটা আমরা স্পষ্টত পেয়েছি দুই দুই 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট এই সময়ের দিকে আর কি যশোরে। মোটামুটি সর্বসাধারণ মানুষ, পেশাজীবী সকলেই আপনাদের পাশে এসে একটা সময় সংহতি প্রকাশ করে, এবং তারা আর এতে আপনাদের আন্দোলনে অন্যতম একটি বড় ভূমিকা পালন করে বিশেষ করে সাংস্কৃতিক সংগঠনগুলো। আমরা জানি যে যশোর অঞ্চলে সাংস্কৃতিক কর্মকাণ্ড খুব ভালোভাবেই আহ, চলে আর কি। যশোরের মানুষ যথেষ্ট সাংস্কৃতিক প্রিয়। সেক্ষেত্রে যশোরের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো কন্টিনিউ চলতে থাকে। তারাও এসে আপনাদের সাথে যুক্ত হয় এবং কঠোরভাবে লাস্টের দিনগুলো খুব তারাও একত্রতা প্রকাশ করে আপনাদের সাথে আন্দোলন চালিয়ে যায়। তো যশোরে তো সারা বাংলাদেশেই আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী বা তৎকালীন সরকারের যারা অঙ্গ সংগঠনের লোকরা ছিল আর কি, তারা বিভিন্নভাবে প্রতিরোধ করেছে আর কি আন্দোলনকে, যাতে না জি হয় জি জি, আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে। যশোরেও করেছে। তো যশোরে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় বাধা বা কঠিন মুহূর্ত কোনটি ছিল? দেখুন, যশোরে আন্দোলনে আহ, পুলিশ সবচেয়ে বেশি বল প্রয়োগ করেছে 28 জুলাই। এর আগেও পুলিশ ডিস্টার্ব করেছে, যেমন 19 জুলাই পুলিশ আমাদের 10 জনকে ডিজিএফআই কার্যালয়ে আমাদেরকে নিয়ে যায় আর কি, ডিজিএফআই। সেখানে তারা আমাদেরকে মানে আন্দোলন স্থগিত করার জন্য সর্বোচ্চ বল প্রয়োগ করে। কিন্তু আমরা আহ, খুবই নারাজ ছিলাম যে আমরা যাই হোক তাই হোক আন্দোলন আমরা কোনোভাবে বন্ধ করতে পারবো না। পরবর্তীতে তারা আরো 4 জন জুনিয়র ছেলেকে ম্যানেজ করে তারা হলো একটা প্রচারণার একটা ঘোষণা তৈরি করে আর কি, ভিডিও বার্তা। যাই হোক, এরপরে 28 জুলাই কিন্তু পুলিশ যশোর জেলায় আমি এবং রাশিদ খান আমাদেরকে উঠিয়ে নিয়েছিল ডিএসপি আর কি, বা যশোর ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ, তৎকালীন এসপি ফিরোজ কবির সাহেবের নেতৃত্বে। কিন্তু আমাদের উপর কোনো জুলুম নির্যাতন হয়নি। তো খুবই সুন্দর, মানে সুষ্ঠু এবং সুন্দর আলোচনা হয়েছে। আমরা হলো শান্তিপূর্ণভাবে সকল প্রোগ্রামে যশোরে অংশগ্রহণ করছিলাম। তো সবচেয়ে বেশি প্রতিবন্ধকতাটা হয়েছিল হলো ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের দ্বারা। এরা মূলত আহ, চাচ্ছিল না যে দেশে এরকম কোনো তাদের কথার ঊর্ধ্বে কোনো কিছু চলুক, এটা কখনোই চাচ্ছিল না। ছাত্রলীগও আমাদের আন্দোলনে একদিন আক্রমণ করে, হামলা করে আর কি। তো ওই দিন আমাদের এমএম কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2-3 জন শিক্ষার্থী আহত হয়। তো ছাত্রলীগ সর্বোচ্চ বল প্রয়োগ করেছে, 2 দিন আক্রমণ করেছে, কিন্তু পরবর্তীতে মানুষের এত জনসমাগম ছিল যে যে কোনো একটা রাজনৈতিক সংগঠন এসে যে আমাদেরকে মানে প্রতিহত করবে, এটা সাহস করার সুযোগ ছিল না। জনরোষ এবং জন উপস্থিতিতেই আসলে তারাও এটা সাহস করতে পারে। তবে প্রাথমিক মানে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। পরবর্তীতে পুলিশ চেষ্টা করেছে সর্বোচ্চ, ডিজিএফআই মাঝখানে চেষ্টা করেছে আন্দোলন সীমিত করার জন্য। কিন্তু আসলে জন উপস্থিতি, জন সমর্থনের কাছে তারা আসলে পরাজিত হয়েছে সকলে। তো আপনি তো একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন জুলাইয়ের আন্দোলনে। যশোর জেলা থেকে বা যশোরের টোটাল অঞ্চল থেকে আপনি একেবারে ফ্রন্ট লাইনেই সবসময় ছিলেন আমরা জানি। তো সেক্ষেত্রে, এবং আপনি একজন সমন্বয়কও ছিলেন, তো সাবেক সমন্বয়ক হিসেবে যশোরের পুরো আন্দোলনকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আর কি? দারুণ প্রশ্ন। যে আসলে আহ নেতৃত্বের জায়গাটা কিন্তু আহ, আপনার নির্ধারণ করায় যে আন্দোলনটা কেমন হবে না হবে। তো আমরা কিন্তু এই যে ভারতের যে আন্দোলনটা দেখতেছি, ওদের আন্দোলনের সাথে আমাদের আন্দোলন কিন্তু একটু পার্থক্য আছে কোন জায়গাটায়। ওরা আরো একটু সুশৃঙ্খল করে করার সুযোগ পাচ্ছে, কারণ আগে আরো 2-3টা আন্দোলন তারা দেখেছে। সুশৃঙ্খল করে করতে পারতেছে কেন বলতেছি, যে তারা কিন্তু অত্যন্ত মানে বিচক্ষণতার সহিত তারা যন্তর মন্তর দিল্লির যে পার্লামেন্ট এরিয়া সেখানে আন্দোলন করতেছে।
জনদুর্ভোগ তৈরি হবে এমন কোনো কিছু কিন্তু তারা করতেছেন। তো আমরাও কিন্তু যশোরে এমনটাই চেয়েছি যে মানুষের ন্যূনতম দুর্ভোগ হবে আমাদের জন্য আর কি, এরকমটা যেন না হয় আর কি। তো সেই প্রেক্ষাপটে আমরা চাষড়া মোড়ে জড়ো হতাম, সেখান থেকে বাইপাস রোড খুলে দিয়ে মানুষের জন্য কোনো অস্বস্তি না হয়, আমরা আমাদের মনের ক্ষোভ যেন রাজপথে প্রকাশ করতে পারি। আমাদের দাবি দাওয়া গুলো, আমাদের দফাগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি, রাস্তায় মানুষকে জানিয়েছি, এবং প্রশাসনিক ভাবে যেন আমাদের বার্তাগুলো পৌঁছায় যে আমরা কি চাচ্ছি, আমাদের চাওয়াটা কি, সেটার জন্য আমরা ব্যবস্থা করেছি। তো আমরা আহ, নেতৃত্বের জায়গায় যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে তারা কিন্তু একটু সুশৃঙ্খলই থাকে মোটামুটি। তো আমরা মাইক চালানো, যেহেতু নেতৃত্বের সুযোগ হয়েছে, মাইক সবসময় হাতেই থাকতো। তো আহ, একজন একজন বক্তব্য দেওয়া শেষ করার সাথে সাথে বারবার আমাদের ঘোষণা দেওয়া হতো মাইকে যে আমরা কিন্তু উচ্ছৃঙ্খলতা করতে আসিনি, আমরা আমাদের আমাদের দাবি আদায়ের জন্য আসছি। পুলিশ আমাদের শত্রু না, পুলিশ আমাদের বন্ধু। আমরা আমাদের সাথে কিন্তু পুলিশের গ্যাঞ্জাম হয়েছে খুবই কম, মানে জটিলতা হয়েছে খুবই কম, কারণ আমরা কথা বলেছি তাদের সাথে। আমরা মানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি। যেদিন আমাদের মানে বাঁধ ভেঙে গেছে, ধৈর্যের বাঁধ, সেদিন আমরা আমাদের মতো করে আন্দোলন করেছি। কিন্তু ম্যাক্সিমাম দিন আমরা যশোরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেছি, এবং যৌক্তিক উপায়ে যেভাবে দাবি আদায় করে নিতে হয় সেই পন্থায় আমরা আন্দোলন করেছি। মানুষের দুর্ভোগ তৈরি করে জনরোষ মানে মানুষের ক্ষতি, জনগণের জন্য ক্ষতিকারক হবে এমন কোন হেন কর্মকাণ্ড আমাদের দ্বারা সংঘটিত হয়নি। আমরা বারবার ঘোষণা দিয়েছি, বারবার ঘোষণা দিয়ে স্মরণ করিয়ে দিয়েছি আমরা কেন আসছি, আমাদের ভাইদের উপর কেন অত্যাচার, নির্মম অত্যাচার করা হচ্ছে, আমরা কি চাই, আমাদের দাবি দাওয়া কি, এগুলো আমরা বারবার স্মরণ করিয়ে দিয়েছি। তো যশোরের আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং গুছানো আন্দোলন হয়েছে। তো মারুফ, আমরা আন্দোলনের সময় দেখেছি যে তৎকালীন আন্দোলনের কে বাধাগ্রস্ত করতে একটা সময় ইন্টারনেট অফ করে দেওয়া হয়। প্রথমে মোবাইল ইন্টারনেট, পরবর্তীতে দেখা যায় যে ওয়াইফাই ইন্টারনেট, সম্পূর্ণ বাংলাদেশকে এটাকে কিন্তু পুরো বিচ্ছিন্ন করে দেওয়ার একটা চেষ্টা করা হয় তখন। তখন আসলে আন্দোলনের এই দিনগুলোতে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যশোরের অভ্যন্তরীণ তথ্য আদান প্রদানটা আসলে কিভাবে সমন্বয় করতেন আপনারা, যশোরে প্লাস ঢাকার সাথে কিভাবে সমন্বয় করতেন আর কি? মিটিং গুলো করতাম পালবাড়ি মোড়ে। তো একটা সবচেয়ে বড় বিলবোর্ড আছে, ওটা নিচে তৌহিদ ভাইয়ের চায়ের দোকান। তো ওইখানে আমার স্পষ্ট মনে আছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সজীব পিটিআর এ পড়াশোনা করা একটা ছেলে, ওর নাম হচ্ছে শেখ ফরিদ। ও একদিন কোড লিখে নিয়ে আসছে, লেটার গুলোকে ট্রান্সফর্ম করে কোড লিখে নিয়ে আসছে, কারণ ইন্টারনেটে ডিস্টার্ব করা হচ্ছে, মেসেজিং করলে আমাদের ফোন নাম্বার গুলো যদি ট্র্যাক করে জটিলতা করা হয়। তো আমরা ওই সময়ে আমাদের নিজেদের কোর মিটিং করার জন্য 15-20 জন উপস্থিত হতাম। কলেজের দুইজন তিনজন ছোট বোন, স্পেশালি চাঁদনি, তারপরে হচ্ছে হলো অনন্যা, অন্তরা, ইমরান খান, মানব আকরাম ভাই, আমার বন্ধু রাশেদ খান, আমরা কোর যারা মোটামুটি মাইক চালাতাম, মানুষকে গেদারিং করার জন্য যারা কথা বলতাম, পরবর্তী দিনের কর্মসূচি যারা ঘোষণা করতাম, আমরা নিজেরা কানেক্টেড হয়ে আমরা পালবাড়িতে মিটিং গুলো করে আমাদের মেসেজ গুলো মোবাইল ফোনের টেক্সটের মাধ্যমে আমাদের আশেপাশের কিছু ছোট ভাই ব্রাদার, কলেজের দায়িত্বশীল ফাহিম আল ফাত্তা, মানে নাম বললে তো আসলে নাম বলে শেষ করা যাবে না, আমাদের দায়িত্বশীল, আমাদের ক্লোজ যারা, আমরা কোর যারা জানি যে আমরা কিভাবে কি করব না করব, তাদের কাছে আমরা জানিয়ে দিতাম। এবং সবাই ব্যক্তিগতভাবে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা কোনো না কোনো ভাবে আমাদের মেসেজ গুলো পাঠিয়ে দিতাম। এর বাইরেও আমাদের সাংবাদিক, একজন সাংবাদিক, সময় টেলিভিশনের সাংবাদিক, তৎকালীন সময় জিরো প্লাস নামে একটা চ্যানেল চালাতেন উনি, আম, নামটা ভুলে গেলাম আমাদের, যাই হোক। তো সময় টিভি সাংবাদিক, যশোর জেলার রানিং সাংবাদিক উনি এখনো। তো ভাই হচ্ছে তার জিরো প্লাস টেলিভিশনে, মানে জিরো প্লাস অনলাইন স্ট্রিম মিডিয়ায় উনি আমাদের রেগুলার আপডেট দিতেন, এবং পরবর্তী দিনের কর্মসূচি কখন কোথায় থেকে কিভাবে হবে হবে না হবে সেই ব্যাপারে উনি আমাদের সর্বোচ্চ হেল্প করতেন আর কি। তো আহ, ভাইয়ের কথা না বললেই নয়, উনি আমাদের আমাদের ইনফরমেশন গুলো স্প্রিড করার জন্য, মানে আমাদের আন্দোলনের ইনফরমেশন গুলো স্প্রিড করার জন্য হেল্প করতেন। আর আমরা নিজেরা আমাদের আন্দোলন সুসংগঠিত করার জন্য মিটিং গুলো আমরা ফোনের মেসেজের মাধ্যমেই নিজেরা কানেক্টেড হইতাম, একত্রিত হইতাম, এবং ম্যাক্সিমাম মিটিং গুলোই পালবাড়িতে হয়েছে এবং দড়া টানাই হয়েছে।
আমাদের 24-এর যে আন্দোলন, এটাতে কিন্তু একটা সময় শহর থেকে গ্রাম পর্যায়ে কিন্তু এই আন্দোলনটি আস্তে আস্তে কিন্তু এক্সটেন্ড করে, আমরা জানি। প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু একটা অন্যরকম নাড়া দেয় ঘটনাগুলো। তার ফলশ্রুতিতে দেখা যায় যে সারা বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন হয়ে ওঠে একটা সময় এই আন্দোলনটি। তো যশোরের শহরের বাইরে যারা গ্রামীণ কিংবা প্রান্তিক মানুষের মানুষরা আসলে কিভাবে বা কতটুকু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল? ধন্যবাদ। আমি নাম মনে পড়েছে আমার, যে আজাদ ভাই, আমাদের সময় টেলিভিশনের আজাদ ভাই, উনি আমাদেরকে সর্বোচ্চ হেল্প করতেন অনলাইন স্ট্রিম মিডিয়ায়। যেটা আপনি জিজ্ঞেস করলেন এইমাত্র, যে আসলে উপজেলা পর্যায়ে আর কি, মানে গ্রাম বলতে তো আসলে জেলা ভিত্তিক আন্দোলন হয়েছে এবং উপজেলা পর্যায়ে হয়েছে, ইউনিয়ন ভিত্তিক আন্দোলন হয়নি, উপজেলা ভিত্তিক হয়েছে। আমাদের যশোরের 8টা উপজেলা এবং 8টা উপজেলাতেই কঠিন প্রতিরোধ হয়েছে। উপজেলাগুলো থেকে এমনও হয়েছে ট্রাকে করে বাচ্চারা, এরকম 200-300 ছেলে পেলে ট্রাকে করে চলে আসছে, যে যেই যানবাহনে পেরেছে একদম চাষড়া মোড়ে জড়ো হয়েছে। এবং যখন একদম টোটালি ব্লক করে দেওয়া হচ্ছিল, যে টোটালি কোনো যানবাহন চলছিল না, একদম টোটালি আসতে পারছিল না, তখন প্রত্যেকটা উপজেলাতেই সক্রিয়ভাবে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন প্রতিরোধ গড়ে তুলে যশোরের চৌগাছায়, বাঘারপাড়া, অভয়নগর, শার্শা, মানে প্রত্যেকটা উপজেলাতেই, সদরে তো আমরা জেলা পর্যায়ে করেছি, প্রত্যেকটা উপজেলাতেই কঠিন প্রতিরোধ গড়ে উঠেছিল। এবং অসংখ্য শিক্ষার্থী সেই উপজেলা ভিত্তিক আন্দোলনগুলোতেও অংশগ্রহণ করেছে, যখন শুধু শিক্ষার্থীরা অংশগ্রহণ করতেছিল। এবং আমি আপনাকে একটু আগেও বলেছি যে 28 বা 29 তারিখের পরে আপামর মোট জনতার অংশগ্রহণ হয়েছে। তখন ব্যাপারটা আরো, মানে মানুষের যে ক্রোধ, ক্ষোভ, এই তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গেছে, সেটা একদম রুট লেভেল পর্যন্ত, একদম রুট লেভেল পর্যন্ত। তো একটা পর্যায়ে আমরা দেখেছি যে আন্দোলনে বিভিন্নভাবে বাধা আসতো। অনেক অস্ত্রধারীরাও আন্দোলনে ঢুকছে, আন্দোলনে ব্যাহত করার চেষ্টা করেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর বেপরোয়া আচরণও আমরা দেখতে পেয়েছি। তো এতে করে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু আন্দোলনে আহত হয়েছিল। তখন এই আন্দোলনে যারা আহত হয়েছিল, আন্দোলনের যে উত্তাল সময়ে সাধারণ মানুষের যারা আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং অনেকেই আহত হয়েছিল, আহতদেরকে আসলে মানুষের চিকিৎসা এবং অন্যান্য যে জরুরি ব্যবস্থা, সহায়তা, এগুলো আপনারা আসলে কিভাবে ব্যবস্থা করতেন তৎকালীন সময়ে? আমাদের মূলত আহত হওয়ার ঘটনা ঘটেছে 28 জুলাই, পুলিশ যেদিন লাঠিচার্জ করেছে ওই দিন আমাদের সদর হসপিটালে, প্রাথমিকভাবে সদর হসপিটালে একটা গ্রুপ, যারা হলো আওয়ামী পন্থী ডাক্তার, তারা হচ্ছে ঘোষণা করলেন যে তারা সদর হসপিটালে আমাদের চিকিৎসা দিবেন না। কিন্তু শিক্ষার্থীকে তোপের মুখে, মানে এত শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা এই কার্যক্রম করতে পারেনি, সকলকে চিকিৎসা দিতে বাধ্যই হয়েছে। তো এটা আসলে মোটামুটি বাধ্য হয়ে করানো হয়েছে। এবং সবচেয়ে বেশি হতাহতের ঘটনা যশোরে 5ই আগস্ট। তো 5ই আগস্টে সদর হসপিটালে এত পরিমাণ লাশ গিয়েছে, 50-এর ঊর্ধ্বে, মানে পোড়া লাশ। এটা গেলে ওখানে এর বাইরেও সদর হসপিটালে ওই দিন টোটাল বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে 122 জন, যার মাঝখানে আন্দোলনে আহত ছিল 28 জন। আমার মনে হয়, কারণ আমি আন্দোলনে আহতদের লিস্ট যাচাই বাছাইকরণ কমিটিতে ছিলাম জেলা পর্যায়ে আর কি। তো ওখানে 122 জন চিকিৎসা নিয়েছেন। তো প্রাথমিকভাবে তাদের সকলকে আহত লিস্টে ধরা হচ্ছিল, যে বাংলাদেশের টোটাল আহত লিস্টে টোটাল সংখ্যাটা ধরেই ধরে দিয়ে দেওয়া হচ্ছিল আর কি। তো এটা যেন একটা ম্যাসিভ অ্যামাউন্ট দেখায়। তৎকালীন যিনি সিভিল সার্জন সাহেব ছিলেন, উনি একটু ভিতর প্রকৃতির লোক ছিলেন। উনি চাচ্ছিলেন যে বেশি লোক আহত হয়েছে, এটা দেখানোর একটাই ছিল। কিন্তু আমরা এটা একদম স্বচ্ছ সঠিক তদন্ত করে সেখান থেকে মাত্র 28 জন আন্দোলনে আহত, তাদের লিস্ট আউট করা হয়েছে এবং তারা সবাই সদর হসপিটাল থেকে মোটামুটি চিকিৎসা নিয়েছে। এবং প্রাইভেট কিছু ক্লিনিক আমাদেরকে কিছু হেল্প করেছে। কারণ আহত অনেকেই আবার রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল, যাদেরকে আসলে তারা, মানে সদর হসপিটালে ওভাবে সরাসরি যেতে পারছিল না, পুলিশি জটিলতা হতে পারে, তাদেরকে প্রাইভেট ক্লিনিকও মানে কিছু কিছু সেবা দিয়েছে। তবে আমাদের চিকিৎসাটা মূলত ম্যাক্সিমামই সদর হসপিটালে। আসলে আপনার এই যে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে সরকারি বিশেষ করে বেসরকারি
যারা ক্লিনিকগুলো আছে সেগুলো তারা আপনাদেরকে যথেষ্ট সহায়তা প্রদান করেছে আমার জানা মতে। তো একটা বিষয় আমরা জানি যে এই আন্দোলনটি ছিল আপমর জনগণের, একেবারে নারী পুরুষ শিশু ছাত্র ছাত্রী সকলেই কিন্তু আন্দোলনের সর্বোচ্চ দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বলা যায়। তো যশোরের ক্ষেত্রে যশোরে যে গণ অভ্যুত্থান হয়েছে বা গণ আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যারা সম্মুখ সারির নারী আন্দোলনকারীদের ভূমিকাটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, নারীদের নারীদের অংশগ্রহণেই কিন্তু আন্দোলন সফল হয়েছে। নারীদের অংশগ্রহণ ছাড়া কিন্তু এই আন্দোলন সফল করা সম্ভব হতো না। কারণ আমি এটা আসলে মানে আমি সত্য কথা বলতে পছন্দ করি। আমরা আমরাও যখন আন্দোলনে প্রত্যেক দিনই আমরা যখন সুসংগঠিত করে মিছিলটাকে পাঠাবো, সংগঠিত করে এমন হয়েছে যে ১-২ দিন নিজে সামনে দাঁড়িয়েছি আরকি মিছিলে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু মেক্সিমাম দিনই সংগঠিত করে মিছিলটাকে আগে মানে আগাইতে দিতে হয়েছে। পেছন থেকে বিভিন্ন বিষয়াদি কন্ট্রোল করতে হয়েছে। কিন্তু আমি সবসময়ই পক্ষে হচ্ছে আগের সামনে না মেয়েরা থাকুক আরকি। কঠিন সাহসী কিছু মেয়েরা ছিল। দেখা যায় যশোরের ২৮ জুলাই যেদিন পুলিশ লাঠিচার্জ করেছে ওইদিন কিন্তু সম্মুখ সারিতে সবাই মেয়েরাই ছিল আরকি। মানে ছেলেরা আমরা সবাই পিছনে এবং মেয়েরা সামনের থেকে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে থেকে চলে যাচ্ছে। তো এই সাহসিকতাকে আমি ব্যক্তিগতভাবে আন্দোলনে সবসময় সামনে রেখেছি। কারণ প্রথমত নারী এবং তার যে মানে কঠোর সাহস, এটা মানে এরকম বেশ কিছু ছোট বোন সহযোদ্ধা আছেন যাদের আসলে নাম মেনশন করে এখানে আমি শেষ করতে পারবো না। তবে নারীদের অংশগ্রহণ ছাড়া যশোরে আমরা সফলভাবে আন্দোলন করতে পারতাম না এবং আমাদের আরো অনেক ভয়ঙ্কর রকমের হেনস্থা হইতে হইতো। তো নারীদের অংশগ্রহণ এটা অসাধারণ ছিল এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা ব্যবহারও করতে পেরেছি। কারণ শুধু অংশগ্রহণ করলেই তো আর আন্দোলন সাকসেস হয় না বা সফল হয় না। সেটার অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে করাইতে হয়। তো নারীদের অংশগ্রহণ একদম শতভাগ স্বতঃস্ফূর্ত ছিল এবং তারা একদম সম্মুখ সারিতে থেকেই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটাইছে। তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুলনা 24 এর আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আজকের লাইভ অনুষ্ঠান রক্তিম জুলাইয়ের কণ্ঠস্বর। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যশোর জেলার সাবেক সমন্বয়ক জনাব মারুফ হাসান সুকর্ণ। তো আমরা তার কাছ থেকে অনেক কথা অনেক ইতিহাস জানতে পারছি। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর আমাদের স্ক্রিনে দেওয়া যে কিউআর কোডটি আছে সেখানেও আপনারা স্ক্যান করে আপনার প্রশ্নটি আপনারা তুলে ধরতে পারেন। আমাদের যিনি অতিথি আছেন তিনি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। তো মারুফ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আর কি আলোচনায়। সেটি হলো যে জুলাই যে গণ অভ্যুত্থানের এই যে রক্তিম জুলাইয়ের চেতনা, এর চেতনা ধরে রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আপনার বার্তাটা কি? কি বার্তা দিবেন? আসলে একটা চেতনাকে তো আমরা ধারণ করতে পারি, সেটাকে তো আসলে আমি মানে সেটা তো কোনো বস্তুগত ব্যাপার না বা যে আমি এটা নিয়ে নিব। চেতনা হলো একটা মনস্তাত্ত্বিক উৎকর্ষ, যে আমি আসলে কতটুকু দেশপ্রেমিক হব, কতটুকু আহ সৎ হব, যোগ্য হব, নিষ্ঠাবান হব। এটা প্রত্যেকেরই একান্ত আলাদা আলাদা পার্সোনাল ব্যাপার। কিন্তু একটা জেনারেশন যারা তাদের অধিকার আদায় করে নিল, আমি অবশ্যই চাইবো না যে আমার সন্তান বা পরবর্তী জেনারেশনের জন্য তাদের এই অধিকার বা তাদের অধিকার আন্দোলনের জন্য এরকম রাস্তায় জীবন দিতে হয়, আন্দোলন করতে হয়। এটা তো অবশ্যই আমি চাইবো না। এবং আমরা যে এই যে একটা জুলুম নির্যাতন এবং এক কথায় মানে আমরা তো বাংলাদেশের মানুষ অন্যায়গুলো সহ্য করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিলাম আওয়ামী লীগের সময়ে যে অন্যায়গুলোকেই আমাদের কাছে সঠিক মনে হতো আর কি, এরকম ব্যাপার নিয়ে পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। তো সেই জায়গাটায় ভবিষ্যতেও এরকম আন্দোলন বা সংগ্রাম হোক, এটা আমি একদম মন থেকে চাই না। আমাদের সন্তানরা আবারও রাস্তায় নেমে প্রাণ দিক। একটা প্রাণের, একটা সিঙ্গেল প্রাণেরও দাম আমার কাছে একদম শতভাগ। তো আলটিমেটলি এটা আমি মন থেকে চাই না এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্পেশালি বার্তা এইটাই যে
আমাদের আমরা এমন একটা জাতি গঠন করব, আমরা নিজেরাই শুধরাই এমন একটা পর্যায়ে আমাদের নিজেদেরকে নিয়ে যাব, আমাদের দেশপ্রেম, আমাদের ন্যায় নীতি নিষ্ঠা, এইটা নিয়ে যেন আমাদের আহ, মানে যে কোনো সেক্টরের কর্মকর্তা বা কর্মরত ব্যক্তিত্ব অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের মনে যেন ভয় থাকে, ভীতি থাকে, যে না, আমার দেশের মানুষই কি, যে আমরা সৎ নিষ্ঠাবান যোগ্য। তো তখন কিন্তু আমার আদার্স চিন্তা করতে হবে না, যে আমি আহ, এই আবার আমার আন্দোলন করতে হবে, আবার আমার অধিকার আদায় করে নিতে হবে। তো আমরা সবাই দেশপ্রেমিক হব, এটাই আমার চাওয়া। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যেই প্রজন্ম আসে, জেন আলফা, জেড, ওয়াই, এক্স, যেই আসুক, সবাই যেন আমরা একদম দেশপ্রেমিক হই। ন্যায় নীতি সততা আদর্শের যেন আমাদের কমতি না থাকে, সেই ব্যাপারগুলোর দিকে আমরা আগায় যাব। এবং যারা আমাদের জন্য স্যাক্রিফাইস করে আমাদের জন্য এই অর্জনগুলো রেখে যাচ্ছেন, তাদের আম, জীবনের উৎকর্ষ, তাদের জীবনের যে চাওয়া, তারা যেই চাচ্ছে, তাদের জীবনকে উৎসর্গ করেছে, আমরা যেন সেই কাজটা করতে পারি। যে আমাদের আবু সাইদ, মুগ্ধ বা শহীদ ওয়াসিম, যেই শহীদ হয়েছেন, তাদের যে রক্তের যে চাওয়াটা, তাদের রক্ত আত্মত্যাগের যে উদ্দেশ্য, সেটা যেন আমরা সফল করতে পারি। এবং এটা সফল করতে গেলে আমাদের সবার নিজের ব্যক্তিগত ভাবেই সবার ঠিক করতে হবে। এখানে কেউ কাউকে কিছু করে দিতে পারবে না। সেখানে আমরা আমাদের দেশপ্রেম, সততা, ন্যায় নিষ্ঠা, আমাদের মানবিক গুণাবলী গুলোকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব, এটাই আমার চাওয়া এবং সকলের কাছে প্রত্যাশা। তো আমরা জানি যে আমরা সবাই চাই যে আমরা একটি, এই যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনের ফলে আমাদের এই জুলাইয়ের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, সকলের কিন্তু একটি চাওয়া যে আমরা একটি সুন্দর বাংলাদেশ, একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এবং যারা বিশেষ করে নিহত হয়েছেন তাদের পরিবারে অবশ্যই সব শ্রদ্ধা থাকবে, তাদের প্রতি শ্রদ্ধা থাকবে। এবং করে এখন পর্যন্ত যারা আহত হয়ে অনেকেই বিভিন্ন হয়েছে, এই বেডে এখনো শুয়ে, আসলে রোমান্টিক একটা বিষয়। আমাদের একজন অচিন, তিনি একটি ছিলেন, যেটি হয়তো উনি আর এই চোখটি ফিরে পাবেন না। আর আরো একটি চোখ বসেছে, চাই যে এই চিকিৎসা হোক, প্রায় 20 থেকে 30 হাজার জুলাই যোদ্ধা ছিলেন, তাদের চিকিৎসা হোক এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমাদের চাওয়া থাকবে। জুলাইয়ের চেতনা আমাদের এইটাই যে আমরা সবাই সাথে থাকবো, একসাথে একটা সুন্দর দেশ গড়ব। তো আমাদের সারা বাংলাদেশের মানুষের, তো আমার কাছে স্পেশাল আপনার কাছে সেটা হলো যে একমহীন বাংলাদেশ গঠনে যশোরের ছাত্র জনতার প্রত্যাশাগুলো কি কি? আমি এই প্রশ্নের উত্তরের আগে একটা ছোট বিষয় মেনশন করে নেই। আমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমার একজন বড় ভাই, আহ, লিওনুর রহমান লিওন, উনি কিন্তু এখনো চিকিৎসারত অবস্থায় আছেন আর কি, দেশের বাইরে। তা উনার পায়ে বন্দুক ঠেকায়ে একজন কনস্টেবল গুলি করেছিলেন, তাতে তার পায়ে থেকে 6 ইঞ্চি মতন হাড়, মানে পায়ের এরকম একটা জায়গা থেকে আর কি, যেখানে হিউমেরাস আছে, ওই হিউমেরাসটা তার 6 ইঞ্চি মতন এখানে টোটালটা একদম মানে উড়ে গিয়েছিল। যাই হোক, পা কেটে ফেলার জন্য বলা হয়েছিল, কিন্তু 2 দিন পরে তাকে রংপুর থেকে ঢাকায় ট্রান্সফার করার সুযোগ হয়েছে, কিন্তু মানে সঠিক একটা চিকিৎসা পাচ্ছিলেন না। এখনো চিকিৎসারত রয়েছেন, 2 বছর পার হয়ে গেছে, প্রায় 2 বছর পার হয়ে যাচ্ছে আর কি। তো এখনো পায়ের অবস্থা ভালো না, আল্লাহ সহায় হোক, যেন অতি দ্রুত উম, উনি ওনার এই মানে এই দুর্দশা অতিক্রম করতে পারেন আর কি। দোয়া করি সবসময় মন থেকে, আপনারও দোয়া করবেন আশা করি। আর আমাদের যে প্রত্যাশা আর কি, আমরা, আপনারা জানেন যে যশোর একটা সুন্দর সুশৃঙ্খল জেলা, সাংস্কৃতিক মানে সংস্কৃতির পরিপূর্ণ একটা জেলা আর কি। যাই হোক, তো আমরা যশোরে আহ যেভাবে শান্তি শৃঙ্খল ভাবে আন্দোলন করেছি, করে একটা জুলাই যশোরে সংঘটিত হয়েছে, আবারও এরকম জুলাই আবার নেমে আসুক, আবারও নিপীড়িত হোক আমাদের শিক্ষার্থী হোক বা যে কেউই হোক, এরকম কোনো ঘটনা যেন না ঘটে। এবং আমাদের প্রতিটা ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের অনুশাসনের জন্য আমরা সুপ্রতিষ্ঠা করতে পারি,
এটাই সকলের প্রতি আমার চাপ। আমরা জবাবদিহিতা এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক, যেখানে সকলের অধিকার সমান থাকলেই তার যা সোচ্চার হবে, প্রতিবাদ করবে। আমরা জুলাইতে দেখেছিলাম যে একেবারে একটি ছাত্র থেকে শুরু রিক্সাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিল্পীরা, তারপরে বিভিন্ন পেশাজীবী সকলেই কিন্তু সোচ্চার হয়ে তাদের কণ্ঠ তুলেছিল। আমরা চাই যে এই কণ্ঠগুলো না হোক, এই কণ্ঠ বাংলাদেশ এগিয়ে যাক। কণ্ঠগুলো যদি সোচ্চার থাকে বাংলাদেশ এগিয়ে যাবে। অন্য কখনোই সম্ভব নয় কারোকে দমিয়ে রেখে, কারো কণ্ঠকে রোধ করে একটি সুন্দর বাক্য কোনো সুন্দরভাবে এগিয়ে সম্ভব নয়। আমরা সেটা প্রত্যাশা আর আশা করি যে আমরা আহত ভাই বোন যারা এখনো চিকিৎসাধীন না, তাদের চিকিৎসার ব্যবস্থা যেন করেন সরকার থেকে, সেটা থাকবে। যত প্রকার সহযোগিতা সেটা এই সরকার করবে বলে আমরা প্রত্যাশা করি। তো মারুফ, আমরা পেয়ে কিন্তু আসলে আমরা যে আপনাকে আমরা অনুষ্ঠানে পেয়েছি। তো আজকে এই অনুষ্ঠানে রক্তিম জুলাইয়ের কণ্ঠ একজন কণ্ঠ, একজন উজ্জীবিত একজন সমন্বয়ক, তাদের নেতৃত্বের কারণে এটা পেয়েছি। আপনাদের আমাদের এই অনুষ্ঠানে কেমন লাগছে? খুলনা 24 আয়োজনের রক্তিম জুলাইয়ের অনুষ্ঠান আপনার তো কেমন লেগেছে? দেখুন, এই যে জুলাইয়ের স্মৃতি রোমন্থন করা, এটা কিন্তু আমার মতো যারা আছে আমাদের সবার জন্যই মানে আমি যখনই শুনেছি তখন থেকেই কিন্তু আমার আগ্রহ, কিউরিসিটি, যে হ্যাঁ আমাদের কথাগুলো শুনুন, অধিকার গুলোকে আমরা আদায় করে নিয়ে আমরা ক্লোজ করে দিতে পারি, ওই আবার রাস্তায় নেমে রক্ত ঝরায় আমাদের যেন কোনো কিছু আদায় করতে না হয়। তো আলটিমেটলি আপনাদের এই চ্যানেলে একটু কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি, এবং এই যে আমাদের স্মৃতিগুলো আপনারা ধরে রাখছেন, এর জন্য আপনাদের প্রতি সবসময় বিশেষ কৃতজ্ঞতা। তো জুলাই বেঁচে থাক আমাদের মনে, আমাদের স্মৃতিতে। ভবিষ্যতে যেন এরকম রক্তাক্ত জুলাইয়ে আমাদের আর অংশগ্রহণ করতে না হয়। আমরা প্রত্যাশা করি তো ওদের আর না আসুক, আমরা এই প্রত্যাশাটুকু থাকবে। যে সরকারি ক্ষমতা, আমরা যে সরকার হোক, দেশের কাঙ্গার হোক, দেশ চলুক। তো আমরা আপনাকে ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি দর্শক এত সাথে যুক্ত আমাদের এই অনুষ্ঠান করেছেন, আপনার প্রতিও কৃতজ্ঞতা। তারা আছেন বলে আমরা কিন্তু এরকম একটি এই ধরনের অনুষ্ঠান বারবার করার অনুযায়ী। তো আপনিও আপনারা আপনাদের মাঝে আমরা দর্শক যারা আছেন অনেকেরই অনেক অনেক গল্প আছে, অনেকেই জুলাইতে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। তো আপনিও গল্পটি আমাদের সামনে শেয়ার করতে পারেন আমাদের প্ল্যাটফর্মে। আমরাও চাই যে মানুষ জান যে আপনার অঞ্চলে বা কিভাবে এই আন্দোলনটি সংগঠিত, কিভাবে মমতা ছড়িয়ে। তো আমরা আমাদের কাছ থেকেই প্রত্যাশা করি আপনাদের মত। আজকে আমরা আর দীর্ঘায়িত করব না, আজকে আমরা শেষ করব। আমাদেরকে জানিয়ে রাখি আগামীকাল রক্তিম জুলাইয়ের তৃতীয় থাকবেন আমাদের সাথে যুক্ত যোদ্ধা জুলাই আহত
যার আমাদের সাথে যুক্ত, যে আমরা সরাসরি ছিল অন্য ক্ষেত্র, সেখানের ভয় আমাদের সামনে আমরা সকাল ঠিক রাত হব আপনাদের কাছে দিনের যুক্ত হওয়ার আজকে করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন, দর্শকদের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।